খামার বাঁশপাতা, এই জ্বর। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা সত্যি একই দেশে। তারপরে আরেকটা চলে গেলাম, এক বাচ্চার কান্না, তারপরে চুপ হয়ে গেল। আমরা মাদের সাথে কথা বলছি, বাচ্চা জানলাম কি হয়েছে, বাচ্চা এত কাঁদছে কেন। গেলাম রুমের ভিতরে, 3 দিন আগে বাচ্চাটা পড়ে গেছে। সেই বাচ্চাটা কাঁদতে কাঁদতে, একটা ডিম নাই, একটা একটুখানি ঘি নাই, কিচ্ছু নাই, প্যারাসিটামল তো বাদই দেন, কিছুই নাই যে বাচ্চার এই উপর একটু মলম মাখিয়ে দেবে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল বাচ্চা। আমি মানে এই জিনিসগুলো ছেড়ে আপনি বলেন বাংলাদেশে, আপনারা সবাই, আমরা বাংলাদেশে, আমরা কে চোখ বন্ধ করে আমরা চলে আসতে পারি জিম্মা না নিয়ে? আর সেই রকম কিন্তু আমার হলো 20 বছর আগে। আমি আর ছেড়ে আসতে পারলাম না। 20টা বছর চরে কাজ করছি, আপনারা সবাই জানেন। ফ্রেন্ডশিপ হাসপাতাল হোক, হাসপাতাল দিয়ে শুরু করলাম। কারণ হেলথ দিয়ে কেন শুরু করলাম? কারণ মানুষ যখন সাফার করে তখন কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্সে কোনো ইউএনএ বা কোনো ডোনারের কাছে কিছু আমরা স্ট্যাটিস্টিক্স দিতে পারি না। সাফারিং এর আবার স্ট্যাটিস্টিক্স কি? যখন মরে যায় তখন স্ট্যাটিস্টিক্স, যখন একটা কিছু হয়, অসুখ হয়ে যায়, তখন একটা স্ট্যাটিস্টিক্স, কিন্তু সাফারিং এর কিন্তু না। তো আমি ভাবলাম যে এটাই আমি করবো, কারণ কেউ নাই এখানে। And I started with the first floating hospital Bangladesh. তারপরে দেখলাম যে এখানে কেন এটা হয় না। মানুষ, বিদেশি ডাক্তার আসলে চামড়া ধরে ধরে দেখে সাদা চামড়া, আসল নাকি। এই অবস্থা, you can't believe, it's incredible. আর দেখলাম যে একটা খালি হেলথ কেয়ার দিয়ে একটা বাচ্চাকে, একটা মাকে, একটা ছেলেকে ঠিক করলাম, 2 দিন পরে না খেয়ে মরে যায়, তখন কি হবে? এই নিয়ে ফ্রেন্ডশিপের একটা আমি ভাবলাম যে ফার্স্ট অফ অল এখানে আসছে না কেন? এখানে আসছে না কারণ আজকে আমি জানি যে 100% ফ্রেন্ডশিপের কোর কাজ কিন্তু ক্লাইমেট নিয়ে। যেখানে ক্লাইমেটের ইম্প্যাক্ট হচ্ছে, যেই চরে কেউ যাচ্ছে না, যেই রিভারাইন এরিয়াতে কেউ যাচ্ছে না, যেই কোস্টাল বেল্টে যখন মানুষ বলে যে আমি ওখানে কাজ করছি, ফ্রেন্ডশিপ আরো 14 ঘন্টা যেতে হয় তখন বোট নিয়ে, 7 ঘন্টা যেতে হয় বোট নিয়ে ফ্রেন্ডশিপ এরিয়াতে যেতে। আপনারা অনেকেই এসছেন, আপনারা অনেকেই দেখেছেন। দেখলাম যে খালি হেলথ কেয়ার নিয়ে কিন্তু কাজ হবে না, আমাদের অনেক কিছু লাগবে। সেখানে ওদেরকে এনশিওর করতে হবে এগ্রিকালচার যেন ঠিক করে করতে পারে, খেতে পারে যেন, ফিশিং যেন ঠিক করে করতে পারে, খেতে পারে যেন ওরা। তারপরে ওদের যখন ধাক্কা আসে, ঝড় আসে, ওদের যেন আমরা রিলিফ দিতে পারি, একটু রিহ্যাবিলিটেশন করতে পারি। আজকে আপনি আমি সাদাকা দেখছি, দিস ইজ সাদকা ইন আ ওয়ে। আর মানুষ কিন্তু আজকাল সাদকা বা চ্যারিটি শুনলে পারে বিদেশেও, আরে বাবা রে বাবা, চ্যারিটিতে যাওয়া উচিত না। যাওয়া উচিত না মানে কি? আপনারা কি মাইক্রো ফাইন্যান্স করবেন? একটা লোক যে তার ভাত খেতে পারে না, তার সাথে করা যাবে না। সো ইট ইজ নিডেড। 42 মিলিয়ন পিপল বাংলাদেশ ইজ বিলো দ্য পভার্টি লাইন। আমরা না করে কোথায় যাবো যদি we don't give them charity? আপনার বাসার পাশে যে খানাকে না খেয়ে মরছে, তাদেরকে চ্যারিটি না দিয়ে আমরা তাদেরকে ইনকাম করতে বলবো না। দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো ওদেরকে শক্ত করা, ওদের কোনো হেলথ কেয়ারের কোনো প্রবলেম থাকলে ওদেরকে সলভ করা, ওদের এডুকেশনের প্রবলেম থাকলে সেটাকে সলভ করা, ওরা কোথা থেকে ওদের কি পাবে, ওরা কেমন করে ট্রেন হবে কিছু আর্ন করা। এই যে শাড়িগুলো, চরের মেয়েগুলো, আমরা নিজেদের আমাদের ইন্ডিগো নিজে চরের মেয়েগুলো শাড়ি করছে, এখন মাস্ক করছে। এগুলি চর, যেটা একটা মেয়ে তার হাজবেন্ড তাকে ছেড়ে দিয়েছে, বসে এখন 2টো বাচ্চা নিয়ে গোয়াল ঘরে থাকে, সেই মেয়ে এখন আজকে আর্ন করে খেতে পারছে। একটা বাচ্চা আমাদের কাছে এসছে, মানে গুলিয়ে গুলিয়ে মাটিতে, সে নেক্সট ইয়ার ছবি তুললাম, তার ফুটবল খেলছে বাচ্চাদের সাথে। দিস ইজ, আমাদেরকে সবকিছুই দিতে হবে, মেয়ে ছেলে, ওদেরকে শক্তি দিতে হবে টু বি এবল টু আর্ন। আর আমাদের ফ্রেন্ডশিপের লাস্টে আমরা 2012 এর যে প্রজেক্টটা, দ্যাট ইজ আমাদের ইনক্লুসিভ সিটিজেনশিপ প্রজেক্ট, যেটা আমরা লিঙ্ক করে দেই গভর্নমেন্ট ফেসিলিটির সাথে, ওটা লিগাল এইড হোক বা হেলথ কেয়ার হোক বা এডুকেশন হোক এটসেট্রা। সেখানে একটা মেয়ে এবার গত বছর চরে, মল্লিকা নাম,
একটা রাফট বানিয়ে 47 চিলড্রেন অ্যান্ড উইমেন তাকে চরের থেকে নিয়ে এসছে মেইনল্যান্ডে, লাইফ সেভিং, যখন চর ভেঙে যায়। এই এম্পাওয়ারমেন্টটা, the self-respect that she can do it, the strength, this is what friendship has been doing for 20 years. It's beyond a program. আমি সবসময় বলি যে যখন আমরা রিলিফ দেই, আমরা রিলিফে একটা কিছু 4 দিন 5 দিনের চাল দিচ্ছি, ওদের রিলিফটা আমাদেরকে এরকম করে দিতে হবে যে কখনো যেন কেউ নিজের সেলফ রেসপেক্ট না লুজ করে, তাহলে কিন্তু সব নষ্ট হয়ে গেল। আমাদের কোনো প্রোগ্রাম দেখবেন না যেখানে ওরা এসে পানির মধ্যে দিয়ে আমাদের কাছ থেকে রিলিফ নিচ্ছে, আমাদের লোক সব পানিতে, ওরা সব ল্যান্ডে রিলিফ দিচ্ছে সব সময়। because this is very important. Don't take away more than what you give them. This is very important. কোভিডের সময় first thing that I wanted was আমাদের it begins at home, and I was most concerned আমাদের 4000 স্টাফ প্রায়, that আমাদের কেউ চাকরি যেন না হারায়। Second, কেউ যেন জীবন না নষ্ট হয়। Nobody should die of COVID. Nobody's families should die of COVID. Both important. And the beneficiaries যাদেরকে আমরা কাজ করি যাদের সাথে, they must not die. And this is what we did. We started in February. আমাদের even before the WHO had given their PPE suits, friendship কিন্তু দিয়েছে। আমরা অনলাইন মিটিং শুরু করেছি ফেব্রুয়ারিতে, because we have people who are 65 years in the organization. We didn't want them to come to the office. Alhamdulillah, shukr alhamdulillah, no family, no person has died of COVID in friendship. Eta Allah's onek meherbani. But it's also preparedness. It's also trying to ensure that looking at a disaster and seeing ager theke jeno prepared thakte pari amra. COVID এর সময় আমরা of course we started আমাদের স্কুলিং গুলো সব আমরা অনলাইন তো আমরা এমনিও করতাম, তো ওটাকে আমরা এনহ্যান্স করলাম। কিন্তু আমাদের হাসপাতাল খালি 2 দিন খালি ছিল। আমরা ফ্রেন্ডশিপ হেলথে 330,000 পিপল আমরা পার মান্থ সার্ভিস দিয়ে যাচ্ছি। কিছু কমলো, কারণ মানুষ ভয় পায় আসতে, কিন্তু আমাদের প্রত্যেকটা ডাক্তার, প্রত্যেকটা স্টাফ was all giving service, including in the field. মাস্ক পরে গভর্নমেন্টের সাথে, ইভেন দ্য ফার্স্ট টেস্টিং আমাদের স্টাফ নিয়ে হয়েছে গভর্নমেন্টের নর্থে। তারপরে আমাদের বুথস খোলা, আমাদের ইনক্লুডিং ভ্যাকসিনেশন দেয়া ইন দ্য ক্যাম্পস, আমরা তাও করেছি, গভর্নমেন্টের সাথে ভ্যাকসিনেশন দিয়েছে আমাদের লোক। তারপরে আমাদের অফকোর্স আমাদের একটা সেন্টার খোলা হলো কক্সেস বাজারে ফর কোভিড পেশেন্টস। This was the only one center in Cox's at that time, private sector থেকে। আর আমাদের কাজ বন্ধ রাখতে পারি নাই, কাজ করেই যেতে হয়েছে, কারণ আমরা না থাকলে এই জায়গাগুলোতে, বিকজ দে আর সো ক্লাইমেট ইম্প্যাক্ট, কেউই যায় না। তো আমাদের কাজ যেমন অমনি চালিয়ে যেতে হয়েছে। অ্যান্ড এটা কিন্তু হয়েছে বিকজ অর্গানাইজেশনস হু ট্রাস্টেড আস, organizations who believed in what you all are doing today, what the way that আপনারা টাকা দিচ্ছেন for the real underprivileged তাদের জন্য, that is why we could continue the work, and that is why we could protect our people. So we need you very much, and I think all of us needs the support. Thank you very much. আর বাংলাদেশ থেকে যখন মানুষ দেয়, that is আমাদের গর্ব. Thank you. থ্যাংক ইউ, যে এটা আমাদের সবাইকে ইন্সপায়ার করবে এরকম আপনাদের পাশে থাকার জন্য। এবং অবভিয়াসলি আমাদের ব্যাংক, আমাদের আমরা মনে করি যে এটা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি। উই আর নট হিয়ার টু জাস্ট ফর দ্য সেক অফ বিজনেস, উই আর অলসো হিয়ার টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি, এবং দিস ইজ আওয়ার এনডিভার টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। আমি এখন আসবো লাস্ট বাট নেভার দ্য লিস্ট আমাদের ডক্টর মোহাম্মদ সোহরাওয়ার্দী হোসেনের কাছে। উনি এক্সিকিউটিভ ডিরেক্টর সিআরপি। আমরা সবাই জানি যে সিআরপি ডিসেবলদেরকে অ্যাকচুয়ালি টু কাম ব্যাক টু মেইন স্ট্রিম হেল্প করে বিভিন্নভাবে, এবং ডিসেবলদেরকে হেল্প করাটা আসলে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য সোসাইটি, টুয়ার্ডস দ্য হিউম্যানিটি। তো আপনি যদি একটু শেয়ার করেন আপনাদের সিআরপি উদ্যোগের ব্যাপারে। আমরা সিআরপি থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং এখানে প্যানেলে যারা উপস্থিত হয়েছেন এবং যারা পার্টিসিপেন্ট আছেন প্রত্যেকে সিআরপির পক্ষ থেকে শুভেচ্ছা
এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিআরপি প্রায় 40 বছর আগে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। ডক্টর হেনরি টেইলর, আপনারা শুনেছেন অনেকেই, একজন ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট, উনি প্রতিষ্ঠা করেন। মাত্র 4 জন স্পাইনাল কর্ড ইনজুরি রোগী নিয়ে আজকে সিআরপিতে বছরে প্রায় 80,000-এর বেশি আমরা মানুষকে চিকিৎসা দিয়ে থাকি। আমরা প্রতিবন্ধী মানুষ বলবো না, আমরা বলবো যে মানুষ যাদের প্রতিবন্ধিত্ব রয়েছে, মানুষ আগে তারপরে প্রতিবন্ধিত্ব, আমরা সবাই মানুষ। সিআরপি সেই বিশ্বাস করে এবং সেই বিশ্বাসেই যে প্রতিবন্ধী কোনো বাধা নয়, তারা সমাজের কোনো বোঝা নয়, তারাও আমাদের সমাজের একটি অংশ, সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়। এবং আপনি অলরেডি সিআরপি মিশনটা বলেছেন যে মেইন স্ট্রিম সোসাইটিতে ইনক্লুড করা প্রতিবন্ধী মানুষকে। সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে গেলে আপনারা জানেন যে কম্প্রিহেন্সিভ রিহ্যাবিলিটেশনে অনেকগুলো রিসোর্সের প্রয়োজন আছে। তার মধ্যে যেমন আমাদের থেরাপিস্ট প্রয়োজন, ডাক্তার প্রয়োজন, নার্স প্রয়োজন। সেই উদ্দেশ্যে সিআরপি একটি একাডেমিক প্রতিষ্ঠিত করে, যেখান থেকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, প্রস্থেটিস্ট অ্যান্ড অর্থোটিস্ট এবং রিহ্যাবিলিটেশন নার্সিং সহ বিভিন্ন কোর্সে আমাদের ওখানে পড়াশোনা করার সুযোগ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করতে। তাছাড়াও আমরা আপনারা জানেন যে ভোকেশনাল ট্রেনিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট একজন প্রতিবন্ধী মানুষের জন্য। যারা আমাদের এখানে চিকিৎসা পেয়ে থাকেন, হসপিটাল বেসড চিকিৎসা কিন্তু একজন প্রতিবন্ধী মানুষের জন্য এনাফ না। কারণ হসপিটাল থেকে সে যখন কমিউনিটিতে যাবে, তার অনেক অসুবিধা হয়, তার কমপ্লিকেশনস হয় এবং আলটিমেটলি মারা যায়। অফকোর্স সাফার করে, তার হেলথ কমপ্লিকেশনসের পাশাপাশি তার ফাইন্যান্সিয়াল বার্ডেন, তার ফ্যামিলি বার্ডেন, তার ডিপ্রেশন, অনেক ধরনের সমস্যা হয়। তো সিআরপি তার কমিউনিটিতে সে কীভাবে আছে সেটাও নিশ্চিত করে। যে একজন প্রতিবন্ধী মানুষ স্পাইনাল কর্ড ইনজুরি একটা হুইল চেয়ার নিয়ে কমিউনিটিতে গেল, কিন্তু সেখানে গিয়ে সে অ্যাক্সেসিবিলিটিটা আছে কিনা, তার বাসায় সে টয়লেটে যেতে পারে কিনা, তার কোনো কেয়ারার আছে কিনা, এবং ফাইন্যান্সিয়ালি সে কোনো অসুবিধার মধ্যে আছে কিনা, কিছু সিড মানি দিয়ে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে থাকি। যদিও আপনারা জানেন যে সে বিগ কমিউনিটি, আমাদের পক্ষে 100% নিশ্চিত করা সম্ভব না, বাট উই ট্রাই আওয়ার লেভেল বেসড, যে প্রত্যেকটা মানুষই যাতে তার অধিকার নিয়ে কমিউনিটিতে থাকতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং রিসেন্টলি কিছু স্ট্যাটিস্টিকে দেখেছি যে যাদের এই সমস্যাগুলো রয়েছে এবং কমিউনিটিতে যায়, অনেকটাই তাদেরকে অবহেলা করা হয় আর কি, যে তারা কাজ করতে পারবে না, চাকরি করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না। সিআরপি এটাতেও কাজ করছে এবং তারা যে এই হুইল চেয়ার নিয়ে অথবা একটি অ্যাসিস্টিভ ডিভাইস নিয়ে অথবা একটা ব্রেস নিয়ে, তার আর্টিফিশিয়াল একটা পা নিয়ে বা একটা হাত নিয়ে কাজ করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে পার্টনারশিপে কাজ করছি এবং আমাদের অনেক প্রতিবন্ধী ভাই ও বোনেরা সেখানে কাজ করছে। এবং রিসেন্টলি গতকালও আমাদের অর্থনের সঙ্গে 6 জনকে আমাদের নিয়োগ দিয়েছি যাদের প্রতিবন্ধিতা আছে। এরকমভাবে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক সহ বিভিন্ন মানে যাদের সহযোগিতায় সিআরপি এই প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে পারছে। এবং আপনারা খুশি হবেন জেনে যে সিআরপিতে স্পাইনাল কর্ড ইনজুরি, তারপরে আপনার স্ট্রোক, আপনারা জানেন যে অ্যাক্সিডেন্ট যে প্যারালাইসিস হয়ে যায়, অর্থাৎ নিউরোলজিক্যাল যে প্রবলেমগুলো আছে, পাশাপাশি অর্থোপেডিক প্রবলেম যেমন আর্টিফিশিয়াল পা লাগানো, হাত লাগানো অথবা কোনো ব্রেস তৈরি করা, এবং আমাদের একটা ওয়ার্কশপ আছে সেখান থেকে অ্যাসিস্টিভ ডিভাইস টেকনোলজি, অর্থাৎ একজন প্রতিবন্ধী মানুষের জন্য যদি স্পেশাল নিডস অথবা স্পেশাল কিছু ডিভাইসের প্রয়োজন হয়, আমাদের একটা ওয়ার্কশপ রয়েছে, সেখান থেকে আমরা তৈরি করি। এবং আমাদের ইচ্ছা আছে যে ডাব্লিউএইচওর সঙ্গে কোলাবোরেশনে এটা একটা আমাদের এই রিজিয়নে একটা বিগ অ্যাসিস্টিভ ডিভাইস সেন্টার হবে, যাতে প্রতিবন্ধী মানুষের হাতের কাছেই তার একটা হুইল চেয়ার পায়, হাতের কাছে যেন সে একটা ডিভাইস পায়। তো যাই হোক, আমরা এই সেবাগুলো নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এখানে প্রায় 13টা সেন্টার এখন আছে বাংলাদেশে। আপনারা জানেন যে শুধু সিআরপি প্রথমে সাভারে শুরু হয়, এখন 13টা সেন্টার রয়েছে। আমাদের বিভিন্ন দাতা, বিভিন্ন বাংলাদেশি এবং বিদেশি আমি বলবো মহান মানবদের সহযোগিতায় এগুলো প্রতিষ্ঠিত হচ্ছে এবং কিছু কিছু বিল্ডিং আমাদের হাফ ডান, আর কিছু কিছু আমরা অলরেডি অপারেটেড। তো আশা করি ইনশাল্লাহ সামনের দিকে সবার সহযোগিতা থাকলে সিআরপি উত্তরোত্তর বাংলাদেশের যে প্রতিবন্ধী মানুষ আছে তাদের চিকিৎসা, পুনর্বাসন, তাদের পড়াশোনা, অধিকার নিশ্চিতকরণ
তাদের ব্যক্তিগত অধিকার নিশ্চিতকরণ এবং তাদেরকে সমাজে আমাদের মধ্যে একজন মানুষ হিসাবে, সবার মতো একজন মানুষ হিসাবে পরিচিত করতে সক্ষম হব আমরা একসাথে সবাই মিলে কাজ করে। সবাইকে ধন্যবাদ আজকে সিআরপিকে এখানে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।